ব্যবসায় উদ্যোগ বলতে কি বোঝায়? উদ্যোগ ও উদ্যোক্তা বলতে কি বোঝায়? উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগের ইংরেজি কি? আচ্ছা, উদ্যোগ হলো অন্টারপ্রিনারশিপ, আর উদ্যোক্তা হলো অন্টারপ্রিনার। আর যদি বলে ব্যবসায়ী উদ্যোগ তাহলে হবে বিজনেস অন্টারপ্রিনারশিপ, অ্যান্ড যদি বলে ব্যবসায়ী উদ্যোক্তা তাহলে হবে বিজনেস অন্টারপ্রিনার। ঠিক আছে? আর উদ্যোগ বলতে কি বোঝায়? যে কোনো কিছু করার চেষ্টা বা প্রচেষ্টাকেই উদ্যোগ বলে। আর যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কেউ কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাহলে সেটা কী বলা হবে? ব্যবসা উদ্যোগ বলা হবে। ওকে, তাহলে উদ্যোগ আর ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য কি? ইয়েস, মানে ব্যবসা উদ্যোগ হতে হলে মুনাফা অর্জনের উদ্দেশ্য, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকলে এটাকে আমরা কি বলবো? ব্যবসা উদ্যোগ বলবো। আর মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকলে এটাকে আমরা ব্যবসা উদ্যোগ বলবো না। আচ্ছা, হেনরি ফেওল বলতে কি বোঝায়? হেনরি ফেওল বলতে কি বোঝায়? হেনরি ফেওল কে ছিলেন? হ্যাঁ, না, 96 পৃষ্ঠায় আসো। ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওল। হেনরি ফেওলের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। ব্যবস্থাপনার কার্যাবলীটা ভালো মতো পড়বা। আদর্শ নেতার গুণাবলী পড়বা। আদর্শ নেতার গুণাবলী মানে উদ্যোক্তার গুণাবলী একই। হ্যাঁ, মানে একজন যে কেউ যদি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে চায় এবং ব্যবসায় সফল হতে চায় তার যে যে গুণাবলীগুলো থাকতে হবে, উদ্যোক্তার গুণাবলী বা আদর্শ নেতার গুণাবলী একই জিনিস। ওইখানে এইখানে একটু পার্থক্য থাকলেও তোমরা তোমাদের মতো লিখবা, অসুবিধা নেই। আচ্ছা, আদর্শ নেতার গুণাবলীগুলো কি কি? দৈহিক সামর্থ্য ও সুস্থতা, 2 নম্বর প্রখর ব্যক্তিত্ব, শিক্ষা ও অভিজ্ঞতা, সাহস ও সততা, পরিশ্রম ও সহনশীলতা, দায়িত্বশীলতা ও সহযোগিতা, সাংগঠনিক দক্ষতা, মানবিক সম্পর্ক অনুধাবন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, জেন্ডার সচেতনতা। আর আমরা উদ্যোক্তার গুণাবলীর মধ্যে পড়ছিলাম চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা, হ্যাঁ, তারপর সাফল্য লাভের তীব্র আকাঙ্ক্ষা, ব্যর্থতা থেকে শিক্ষা করার মানসিকতা, তারপর সুযোগের সদ্ব্যবহার, তারপর হলো শিক্ষা ও অভিজ্ঞতা। হ্যাঁ, ওইগুলো আর এগুলো মিলে লিখলেও অসুবিধা নেই, বা তুমি আরও বানায় কিছু লিখে ফেললেও কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি বেশি লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো পর্যায়িতকরণ কাকে বলে? এটা হলো বিপণনের কার্যাবলীর মধ্যে। বিপণন কাকে বলে এটা পারবা তো? বিপণনের সমার্থক শব্দ হচ্ছে বাজারজাতকরণ। বিপণনের ইংরেজি হচ্ছে মার্কেটিং, আর মার্কেটিংয়ের অর্থ হলো বিপণন আবার বাজারজাতকরণ। তো তোমাদের দেখা যায় বিপণনও আসতে পারে, বাজারজাতকরণও আসতে পারে, দুইটাও আসতে পারে, কিন্তু একই জিনিস দুইবার আসলে দুইবারই লিখে দেবা। সংক্ষিপ্ততে আসতে পারে, সৃজনশীলের কক্ষতে আসতে পারে। আচ্ছা, সাধারণ অর্থে পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে কী বলে? বিপণন বলে। কিন্তু প্রকৃত অর্থে বিপণনের ধারণা আরও ব্যাপক। পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন থেকে শুরু করে সেটা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীকেই বিপণন বলে। আধুনিক ব্যবসার ক্ষেত্রে বিপণনের বিশেষ গুরুত্ব রয়েছে। তো বিপণনের কার্যাবলীগুলো কী কী? ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মূলকীকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণ। হ্যাঁ, তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো পরিবহন, গুদামজাতকরণ। এটা দুইটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে, তোমরা আশা করি একটা পারবে। এই দুইটা থেকে সবচেয়ে বেশি। তারপরে মূলকীকরণ আসে, মূলকীকরণ থেকেও আসে। আচ্ছা, মূলকীকরণ বলতে কী বোঝায়? কোনো জিনিস নষ্ট হওয়া থেকে বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্যে কোনো কিছু দিয়ে যে আবৃতকরণ করা হয় সেটাকে কী বলে? মূলকীকরণ বলে। আচ্ছা, আর পর্যায়িতকরণ বলতে কী বোঝায়? পর্যায়িতকরণ, প্রমিতকরণ, এই দুইটারই কাজ হচ্ছে বিক্রয় বাড়ানো, বিক্রয় সহজ করা, বিক্রয় বৃদ্ধি করা, বিক্রয়ের গতিশীলতা বাড়ানো। পর্যায়িতকরণ আর প্রমিতকরণ এটা কাজ হলো মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। সাধারণত ওজন, আকার, গুণাগুণ, রং, স্বাদ ইত্যাদির ভিত্তিতে পণ্যকে কী করা হয়? ছোট, বড়, মাঝারি বা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, সেটাকে বলা হয় পর্যায়িতকরণ। হ্যাঁ,
সেটা তো তোমার দুইটা হলে দুইটাই হবে, একটা হলে একটা হবে, অনেকগুলো আছে সিমিলার আছে, দুইটাই না, দুইটা তো তুমি একসাথে করতে পারবো না। ভরাট তুমি যেটা দিবা এটাও রাইট, আর একজন যেটা দিবে সেটাও রাইট, যদি এমন হয়ে যায় আর কি, সিমিলার হয়ে যায়। হ্যাঁ দিবে দিবে, বোর্ডে বললে দেয় যে দুইটা আনসার, দুইটা আনসার হইতে পারে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমি দিব, অন্যরাও দিবে যদি এটা স্যার নলেজে থাকে। অনেক সময় আছে নলেজে থাকে না, নলেজে না থাকলে। আচ্ছা, তারপরে বন্টন প্রণালী। বন্টন প্রণালী বলতে কী বোঝায়? পণ্য দ্রব্য উৎপাদনকারীর নিকট থেকে যে ভোক্তার নিকট বিভিন্ন মাধ্যম হয়ে যে পণ্যটা উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছায়, সেটিগুলোকে বলা হয় কি? বন্টন প্রণালী। বন্টন প্রণালী বিভিন্নভাবে হইতে পারে, আর এটাতে সৃজনশীল আসে যে উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তা অনেক সময় হয়, আবার অনেক সময় উৎপাদনকারী থেকে খুচরা বিক্রেতা, তারপরে ভোক্তা, তারপর উৎপাদনকারী থেকে পাইকার, পাইকার থেকে খুচরা বিক্রেতা, ওইখান থেকে ভোক্তা, উৎপাদনকারী থেকে এজেন্ট হয়, এজেন্ট থেকে খুচরা বিক্রেতা হয়, খুচরা বিক্রেতা থেকে ভোক্তা হয়। হ্যাঁ আচ্ছা, ভোক্তা বা ব্যবহারকারী একই। হ্যাঁ আচ্ছা, কিন্তু ভোক্তা আর ক্রেতার মধ্যে একটু পার্থক্য আছে। ভোক্তা হলো যে এটা ভোগ করে বা যার কাছে এইটার প্রয়োজনীয়তা নিঃশেষিত হয়, আর ক্রেতা হলো এটা যে কেউ কিনতে পারে, ক্রয় করে যে সে। হ্যাঁ, আবার যে ভোক্তা সে ক্রেতাও হইতে পারে। যেমন তোমার কলমটা তুমি কিনছো, তুমি ব্যবহার করবো, তুমি ক্রেতা, তুমি ভোক্তা না। আর তোমার কলমটা যদি তোমার মা বাবা কেউ কিনে আনে, তাহলে উনি ক্রেতা, কিন্তু ভোক্তাকে তুমি। আচ্ছা, তারপরে আসো স্টাইল। হ্যাঁ স্টাইল। নৈতিকতা বলতে কি বোঝায়? আচ্ছা, চলে আসো 128 পৃষ্ঠায়। নৈতিকতা, এইখান থেকে প্রশ্ন সবসময় একটা পাইবাই তোমরা, একবার নিশ্চিত। আর এটা থেকে আসলে লেখা ধুমাইলে বাপুরা। নৈতিকতা শব্দটি গ্রিক শব্দ ইথোস শব্দ থেকে উদ্ভব হয়েছে। কোন শব্দ থেকে আসছে? ইথস। এটার অর্থ কি? মানব আচরণের মানদণ্ড। এটাই শুধু বই থেকে শিখবা, আর বাকি সব বানায় লিখতে ধুমায় লেবা। তো নৈতিকতা, একজন ব্যবসায়ী নৈতিকতার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। কি কি সেগুলো? সততা বজায় রাখা, ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা, গ্রাহকদের সাথে প্রতারণা না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য দ্রব্য বিক্রি না করা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা, বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প আইন মেনে চলা, ব্যবসায়ের ক্ষতি সাধন না করা, জনকল্যাণে অবদান রাখা। বুঝছো? লিখতে হবে প্রচুর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা পরে এটা নিয়ে বলতেছি। আমি তো বারবার এইটা বলি যে তোমাদের ব্যবসা শুধু লিখতে হবে, বারবার বলতেছি না, প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে। লিখলে তুমি পাইবা, যত পারো বেশি, যত পারো বেশি। তোমার সময় লিমিটেড, সময় লিমিটেড, লেখা আনলিমিটেড। তুমি যত পারো লিখবা, কিন্তু সময় বেশি দেওয়া যাবে না। সময় একটা সৃজনশীলে 20 থেকে 22 মিনিট দিবা। কেমনে মন চাই লেখকে তোমায় এলাও, কোনো অসুবিধা নেই। তুমি যদি প্রত্যেকটা সৃজনশীলে 9 করে আনতে পারো, তাহলেই তোমার নিশ্চিত প্লাস। প্রত্যেকটা সৃজনশীলে 9, প্রত্যেকটা সৃজনশীলে 9 করে আনবা। আর 9 করে আনতে হলে কয়তে 1 লাইন লিখবা, কতে কোনো অবস্থাতেই বেশি লিখবা না, 1 লাইন, সর্বোচ্চ 1 লাইন কতে। আর খতে লিখবা 7, 8 লাইন, 9 লাইন। না 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 না, তাহলে 2 পাইবা। আর এখানে 2 পেয়ে গেলে 3-এ যত পারো লিখবা, তাহলে 3-এ 3 পেয়ে যাবা। আর 4-এ তুমি যতই লিখো, 4-এ 4 দিব না, এই জন্য 4 বেশি বড় করবো না। 4-এ হলো 3-এ যতটুকু লিখবা, 4-এ এতটুকু লিখবা, কারণ এটাতে বেশি লিখলেও পাইবা 3, কম লিখলেও পাইবা 3। আবার এত বেশি কম লিখলেও হইব না, তাহলে দিয়ে দিব 2। বুঝতে কি বলছি? আর লেখা এরকমভাবে লিখবা, একটু ফাঁকা করে করে লিখবা, আর একটু বড় করে করে একটু ইয়ে করে টাইম লিখবা, যত পারো। হ্যাঁ একবার। আচ্ছা, তারপরে আসো বিক্রয়ের কথা বলতে কি বোঝায়? বিক্রয়ের কথা বলতে কি বোঝায়? বিক্রয়ের কথা, বিক্রয়ের কথা বলতে কি বোঝায়? সেলসম্যানের কিছু যোগ্যতা বা গুণাবলী বা কিছু দক্ষতা
যেটার মাধ্যমে একজন বিক্রয়কর্মী পণ্যটা বিক্রয় করতে সমর্থ হয়, তাকে কি বলা হয়? বিক্রয়কর্তা বলা হয়। কিন্তু বিক্রয়কর্মীর কিছু গুণাবলী যেগুলোর মাধ্যমে ক্রেতাকে আকর্ষণ করতে সে সক্ষম হয় এবং সেটা বিক্রি করতে সক্ষম হয়, তার কথাগুলো এরকমভাবে বলবে যে কাস্টমার চিন্তা করবে এই প্রোডাক্টটা কিনলে তার অনেক ভালো হবে। আচ্ছা, তারপরে আসো সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? পরিবেশ দূষণ কেন শিল্পোন্নয়নে বাধা? পরিবেশ দূষণ কেন শিল্পোন্নয়নে বাধা? দেখো, যে কোনো শিল্প কারখানা যদি দাও তুমি, সেটার মাধ্যমে সমাজের অনেক উপকার হয়, দেশের মানুষের অনেক উপকার হয়, এলাকার অনেক মানুষের উপকার হয়, কিন্তু কিন্তু ওই এলাকায় একটু পরিবেশ দূষণ কিন্তু কম বেশি হয়েই থাকে, হয়তো কম বা বেশি। কিন্তু আমাদের এখানে ব্যবসায়ী নৈতিকতায় বলা হয়েছে পরিবেশ দূষণ করা যাবে না, হ্যাঁ, নদী দূষণ করা যাবে না, কলকারখানা বা ফ্যাক্টরির বিভিন্ন অপ্রয়োজনীয় বা এই যে ময়লা বর্জ্য এগুলো যেখানে সেখানে ফেলা যাবে না। তারপরেও কম বেশি ধোঁয়া সৃষ্টি হয় বা বিভিন্ন শব্দের সৃষ্টি হয়, বা যে কোনো এলাকায় একটা শিল্প কারখানা দিলে পরিবেশের একটু না একটু ক্ষতি হয়। তাহলে এই জন্য বলা যায় যে শিল্পোন্নয়ন একটি দেশের পরিবেশের দূষণ করেই থাকে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে শিল্পোন্নয়ন এখানে অনেক সময় সম্ভব হয় না। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে হলো বাজারজাতকরণ বলতে কি বোঝায়? সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? দেখো, হ্যাঁ, সমাজের প্রতি দায়িত্ববোধ কিভাবে? যেমন তুমি ধরো একজন বড় ব্যবসায়ী হইলা, শিল্পপতি হইলা, কথার কথা, হ্যাঁ, শিল্পপতি হইলা, তো তুমি অনেক বড় একজন ব্যবসায়ী হইলা, হইলে কি হবে? ধরো তোমার স্কুলের বা কলেজের বা ভার্সিটির জুনিয়ররা অনেক সময় আসতে পারে যে আপু আমরা তো একটা রেক ডে করতেছি বা করতেছি, আপনি কিছু ডোনেট করেন। কারণ তুমি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে থাকো, তোমার যদি গার্মেন্টস ফ্যাক্টরি থাকে, গার্মেন্টস ফ্যাক্টরি থাকলে বলবো ঠিক আছে তোমার যে কটা শার্ট লাগবে আমি দিয়ে দিব। তোমার যদি ধরো সাউন্ড সিস্টেম বা কেকের দোকান ফ্যাক্টরি হয়ে থাকে, তাহলে বলবো ঠিক আছে তোমাদের কেকটা নিয়ে যেও, কেকটা ডোনেট করে না যাই হোক, মানে যেটা বলতেছি এটা হয়। বা তোমার বাড়ির আশেপাশে অনেক গরিব মানুষ থাকলে বিভিন্ন বিপদে বলে এসে বলবে যে আমি সমস্যায় পড়ছি, আমাকে কিছু টাকা ধার দাও বা সাহায্য করো, হয় না এরকম? যার টাকা আছে বা অনেক বড় বড় ব্যবসায়ী শিল্পপতি যারা আছে তাদের কাছে অনেকে বিপদে পড়ে আসে, বা অনেকেই মসজিদ দিবে মন্দির দিবে আসে যে কিছু টাকা দান করেন না। তো এখানে যেটা বলা হয়েছে একজন ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কী, তো একজন ব্যবসায়ের সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। যেমন কী কী দায়বদ্ধতা? সমাজের প্রয়োজন মাফিক মানসম্মত পণ্য উৎপাদন করা। আসো, মানসম্মত পণ্য উৎপাদন করা, হ্যাঁ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, বিভিন্ন জনহিতকর কাজ না করা, জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা, পণ্যের মজুতদারি না করা। এটা হলো একদম প্রত্যক্ষভাবে সমাজের প্রতি একজন ব্যবসায়ীর দায়বদ্ধতা, দায়িত্ববোধ থাকে। এটা এটা ও আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, এটা নিতে চাও তুমি? নিও, এটা নিলে দিব না। আচ্ছা ঠিক আছে, এবার আসো আত্মকর্মসংস্থান বলতে কি বোঝায়? যদিও এটা তোমাদের সিলেবাসে নাই, তো আত্মকর্মসংস্থান নিজের কর্মসংস্থান সৃষ্টি করে, নিজের কাজের ব্যবস্থা করে, এটা আত্মকর্মসংস্থান। আর এটার মাধ্যমে একজন ব্যক্তি কী হতে পারে? স্বাবলম্বী হইতে পারে, সুযোগ করে দিতে পারে। হ্যাঁ, তাহলে ব্যবসা উদ্যোগ তোমাদের এইগুলো পড়লেই সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে।